আজ 26শে নভেম্বরের সকাল। চারপাশটা দেখছেন কত নির্জন, শুধু পাখির কিচিরমিচির শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। এখন ঘড়িতে সময় সকাল 8টা। ভোরবেলায় ঘুম ভেঙেছিল, কিন্তু ওই আর কি একটা অলস দিনের শুরু, সুতরাং আরও খানিকক্ষণ গড়াগড়ি করে তবে ঘুম থেকে পুরোদস্তুর উঠে পড়লাম। আমাদের পাশের কটেজের বারান্দায় সুস্মিতা আর বুবু দাঁড়িয়ে সকালের কফিটা উপভোগ করছে। আর এই হচ্ছে ম্যাসাঞ্জোর লেক। আজকে সারাদিন আমাদের কিছু করার নেই। লেকটাতে আমরা একটা বোট রাইড করব ভাবছি, তবে তাতাই বলছে যে সেটা বিকেলবেলার দিকে করলে অনেক বেশি ভালো হবে, কারণ তাহলে আমরা লেকের বুক থেকে সানসেটটা দেখতে পাবো। তো সারাদিন কি করা যায়, কোথাও না গেলেও চলে। দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে এলো। আমি নিলাম আলুর পরোটা, ববি নিল ব্রেড অমলেট, তিন্নিও ব্রেড অমলেট, বুবু আর ইলাদি দুজন আলুর পরোটা খাবে। এখানে খাবারের মধ্যে না বেশ একটা দেখাতি ব্যাপার আছে। দেখেছো বিশাল ফিল্মটা? যদিও আমি আগের ভিডিওতেই বলেছিলাম এখানে মেনু কার্ডের যে ব্যাপ্তি সেটা খুবই সীমিত। এখানে নর্মাল খাওয়া দাওয়া ছাড়া, অর্থাৎ বাড়িতে আমরা যে ধরনের খাবারে অভ্যস্ত সেই ধরনের খাবার দাবার ছাড়া বিশেষ কিছু এখানে পাওয়া যায় না। সবাই ঠিক করলাম যে আমরা বেরিয়ে মুলুটি বলে একটা জায়গায় যাব। ওখানে বলে অনেক টেরাকোটার মন্দির আছে। এখান থেকে ওই জায়গাটির দূরত্ব 30-35 কিলোমিটার। ওটা দুমকা জেলার মধ্যেই পড়ছে। তার আগে আমি আর নগেন্দ্র বেরিয়ে পড়লাম এই ইকো রিসর্টের চারিদিকটা একটুখানি এক্সপ্লোর করার জন্য। এদের একটা নিজস্ব বোট রাইডের ব্যবস্থাও আছে। আর এই দেখুন, এটা একদম সামনের দিকের ভিউ। এই জায়গাটা অনেকটা না জাহাজের ডেকের মতো। এই কটেজগুলো আমি কালকেই আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে এনাদের অফিসিয়ালরা এসে থাকে। আর এই জায়গাটা, অর্থাৎ যেখানে কটেজটা তার থেকে একটু নিচুতে রয়েছে ওনাদের স্টাফ কোয়ার্টার। আর স্টাফ কোয়ার্টারের পাশেই রয়েছে এনাদের নিজস্ব বোট রাইডের ব্যবস্থা। আর এখানে লম্বা লম্বা যে করিডোরগুলো জলের মধ্যে দেখতে পাচ্ছেন, ওর শেষ প্রান্তে একটা পাম্প হাউস আছে, যেখান থেকে এই অঞ্চলে জল সরবরাহ করা হয়। আর ওই দূরে যেখানে পতাকা উঠছে ওইখান থেকেই বোট রাইড করা যায়। ন্যূনতম ভাড়া হচ্ছে 200 টাকা। 200 টাকায় 15 মিনিট ধরে ঘোরায় এবং দুটো পয়েন্টে নিয়ে যায়। দূরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার কাছে নিয়ে যায়, আর আমাদের ইকো কটেজের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আমরা যখন বিকেলবেলা যাব আপনাদেরও দেখিয়ে দেব। এখানে আরও অনেকগুলো বোট রাইডের রেট আছে। সর্বাধিক রেট আমাকে যেটা বললো সেটা 750 টাকা জন প্রতি। সেখানে প্রায় আধ ঘন্টা ধরে ওনারা বোটে ঘোরান। তবে এই ঠান্ডার মধ্যে আমাদের আর অতক্ষণ বোটে ঘোরার মতো কোনো ইচ্ছে ছিল না। আমরা ঠিক করলাম যে আমরা ওই 200 টাকা বা 250 টাকা জন প্রতি যেটা বলছে সেটাতেই চাপবো। তবে এখন নয়, সেটা বিকেলবেলা সূর্যাস্তের সময়। এখন আমরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছি। আর এই দেখুন, এখানে যে দুজন ছেলেকে দেখতে পাচ্ছেন, এরা একটা মাছ কাটছে। এই জায়গাটাতে অনেকে চড়ুই ভাতিও করতে আসে। আগে শুনেছি এই ইকো কটেজটা লোকে দেখতে আসতো, অর্থাৎ এটা এখানকার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল। 20 টাকা করে টিকিট কেটে তবে ভেতরে ঢোকা যেত। তবে এখন সেই ব্যাপারটা একেবারেই বন্ধ হয়ে গেছে। যেদিকেই সামনের দিকে দৃষ্টি যাক না কেন, শুধু জল আর জল। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। জিওর নেটওয়ার্ক কোথাও আসছিল, কিন্তু এয়ারটেল তো একেবারেই বন্ধ। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি যে এরকম, মানে কি বলবো, মোবাইলের কোলাহল মুক্ত একটা ছুটি আমি অনেক দিন পর কাটালাম। এবং ইচ্ছে আছে মানে কিছুদিন বাদে সময় পেলে এখানে আবার ফিরে আসার। আর ওই দেখুন, শীতের সকালে দূরে আবছা কুয়াশার মতো দেখা যাচ্ছে দূরের দ্বীপগুলো। চারিদিকে শুধু জলের কলতান, আর দূরে দূরে দু একটা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। এখানে আমাদের আমরা নিজেরা যখন কথা বলছিলাম, এত চিৎকার করে কথা বলছিলাম যে আমরা পরে অনুভব করলাম যে আমরা
এত চিৎকার করে কথা বলছি কেন? আসলে আমরা যে ক্যাকোফোনির মধ্যে সারাটা দিন কাটাই, সেখানে আমাদের শ্রবণ যন্ত্রেরও অর্থাৎ আমাদের কানেরও একটা স্ট্রেস পড়ে, সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না, সেই জন্যে আমরা অত চিৎকার করে কথা বলি। কিন্তু যেখানে নির্জন জায়গা, সেইখানে আস্তে কথা বললেও সব শোনা যায়। আর এই হচ্ছে এখানকার ওয়ার্কআউট পয়েন্ট। এখানে ইচ্ছা করলে আপনি আপনার শরীরচর্চাও করতে পারেন, তবে কোনো ইনস্ট্রাক্টরকে আমার এখানে চোখে পড়লো না। হঠাৎ জলের মধ্যে দেখলাম কিছু শালুক ভাসছে। সাধারণত শালুক স্থির জলে হয়, এখানকার জলে যে কী করে হলো ভগবান জানে। আর এই সাদা কালো রঙের যে পাখিটা দেখলাম, এই পাখিটা কিন্তু এইখানে প্রচুর দেখতে পাওয়া যায়। এই পাখিটার নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টসে একটু জানাবেন তো। ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ ছটফটে, মানে এই এখানে আছে তো কিছুক্ষণ চোখের পলক ফেলতে না ফেলতেই আবার আরেক জায়গায় চলে যাচ্ছে। বহু কষ্টে আমি একে ধরেছি। আর এই যে অঞ্চলটা দেখছেন, এখানে এই কটেজটার একটা এক্সটেন্ডেড পার্ট, এটা এখন তৈরি হচ্ছে, তবে এটা কাঠের তৈরি নয়, এগুলো কিন্তু সব কংক্রিটের। এখানে ওই আগের কটেজগুলোর একটা সিমিলারিটি রাখার জন্য এখানে বাইরে ওই কাঠের এফেক্টের একটা টাইলস লাগানো হয়েছে, যার ফলে দুটোকে দেখতে একই রকম লাগছে। কিন্তু এই যে এক্সটেন্ডেড পার্টটা, এটা কিন্তু পুরোটাই কংক্রিটের, আর এখানে ভাড়াও কম। আমাদের ওই কাঠের কটেজগুলোর ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিলেন 2,500 টাকা, আর এখানকার ভাড়া হচ্ছে 1,500 টাকা। তবে ওখানকার যিনি ইনচার্জ আছেন তিনি বললেন যে ওই কটেজগুলো ছোট, মানে ঘরটা আয়তনে ছোট, এবং এখানে আমরা যেসব সুযোগ সুবিধেগুলো পাচ্ছি ওখানে কিন্তু সেই সব সুযোগ সুবিধেগুলো নেই। আমরা এখন বেরোচ্ছি ইয়ের রাস্তায়, অর্থাৎ মুলুটির উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কিন্তু যাবার খুব একটা যে কারুর তাড়া আছে সেটা মনে হয় না। চলুন যাওয়াই যাক। সত্যি কথা বলতে কি, আমার ইচ্ছে ছিল এখান থেকে গিরিডি যাওয়া, কিন্তু যখন সার্চ করলাম তখন দেখালো যে এখান থেকে গিরিডি প্রায় 120 কিলোমিটার মতো দূর। কারণ ওইখানে গিয়ে ওখানকার উশ্রী ফলসটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। সেই কোন ছোটোবেলায় গেছি, ক্লাস 1-এ পড়ি যখন, আর রবি ঠাকুরের সহজ পাঠে তো আমরা পড়েইছি দেখতে যাবো। তো সেই জিনিসটাকে আরো একবার মনের খাতায় তুলে নেওয়ার একটা ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু যেতে আসতে অনেকখানি সময় চলে যাবে সেই জন্য সেই আশাটা ত্যাগ করতে হলো। ঠিক করলাম যে পরে অন্যবার বা অন্য কোথাও যদি কখনো ঝাড়খণ্ডে আসি তবে একবার প্ল্যান করা যাবে। আমরা এগিয়ে চললাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, চারিদিকে সবুজের সমারোহ, আর দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ইতস্তত বিক্ষিপ্ত অনেকটা মালভূমির মতো কিছু কিছু চোখে পড়লো। ট্রাফিক খুব একটা নেই বললেই চলে। তবে একটা জিনিস আমাকে বেশ অবাক করলো, যে এই অঞ্চলে মানুষের আর্থিক যে পরিস্থিতি বা ফিনান্সিয়াল লেভেল সেটা কিন্তু খুব নিচের দিকে। তার কারণ এই যে পুরো রাস্তায় ছোট ছোট গ্রামগুলোর মধ্যে কিন্তু ব্যাংক খুব একটা চোখে পড়লো না, একটা মাত্র SBI আছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মুলুটির মধ্যে। এইখানে আগে বলে 108টা শিব মন্দির ছিল, কিন্তু এখন সেটা কমে গিয়ে হয়ে গেছে 72টা। তবুও সেই মন্দিরগুলো রিসেন্টলি সংস্কার করা হয়েছে, এবং সেই জন্যেই আমার এখানে আসা। অনেকে ধর্মীয় কারণেও আসেন, কারণ এখানে মৌলক্ষ্মী মাতার একটা মন্দির আছে, যেখানে গুরু বামদেব পুজো করতে আসতেন, অর্থাৎ তিনি এখানে পৌরোহিত্য করতে আসতেন কিছু অর্থের বিনিময়ে ওনার সাধন জীবনের একদম শুরুর দিকে। তো সেই কারণেও এই জায়গাটা বেশ বিখ্যাত। তবে আমি যে কারণে ব্যক্তিগতভাবে এসেছিলাম, অর্থাৎ টেরাকোটার মন্দিরগুলোকে একটা নতুন রূপে দেখব বলে, এসে কিন্তু বেশ হতাশই হলাম। তার কারণ এখানকার অধিকাংশ মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো ছিল, সংস্কার এমন করা হয়েছে যে সেগুলো পুরো উধাও। কীভাবে যে এইগুলোকে সংস্কার করা হয়েছে আমি ঠিক বুঝলাম না। কোনো স্পেশালিস্ট, অর্থাৎ টেরাকোটার কাজে বা টেরাকোটার এইসব মন্দিরগুলোর ব্যাপারে যারা স্পেশালিস্ট, তাদের বোধহয় ডাকা হয়নি। এমন কিছু আর্কিটেক্টকে ডাকা হয়েছিল যাদের এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই।
গ্রামেরই একজন বৃদ্ধ ভদ্রলোক, তিনি আমাদের এইসব মন্দিরগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমরা প্রায় 20-25টা মন্দির দেখলাম, দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমাদের ইকো রিসর্টের উদ্দেশ্যে। আর এই হচ্ছে এখানকার দুর্গা মন্দির, পাশে একটি কালী মন্দিরও আছে। শুনলাম এই জায়গাটাকে আগে বলা হতো গুপ্ত কাশী, যেহেতু এখানে 108টি শিবের মন্দির ছিল, এবং সেটা মল্ল রাজারা যখন আপনার ওই বিষ্ণুপুরে মন্দিরগুলো তৈরি করেছিলেন, এই মন্দিরগুলো হচ্ছে সেই সময় তৈরি করা, অর্থাৎ এরা সমসাময়িক। এখানে একটি দুর্গা দালানও চোখে পড়লো, এখানে দুর্গা পুজো হয়, কারণ দালানটি বেশ সংস্কার করা হয়েছে। আমার আগে আগে যে ভদ্রলোক যাচ্ছেন, সেই ভদ্রলোকই আমাদের চিনিয়ে মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। আচ্ছা, এই গ্রামেরই এক বৃদ্ধ ভদ্রলোক। মানে উনি না থাকলে আমরা হয়তো বাইরের দিকে ঘুরেই চলে আসতাম, কারণ এখানে এইসব মন্দিরগুলো ঘোরার ব্যাপারে কোনো গাইড বা সেই ধরনের কোনো রোড ম্যাপ কিন্তু এখানে নেই। শুধু ঝাড়খণ্ড ট্যুরিজমের একটা বোর্ড আছে, সেখানে এই জায়গাটার ব্যাপারে, এই জায়গাটার একটা সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে, অর্থাৎ কে তৈরি করেছিলেন, কবে তৈরি করেছিলেন এবং কেন। এইগুলো মন্দির ছিল। গু আছে, দেখে দেখে আসিস, ছাগলের গু। বাড়ি দেখ না না এটা বাড়ি দিয়ে ভাই, হ্যাঁ বাড়ি করতে এটি একটি রাসমঞ্চ, এবং এর সংরক্ষণটা দেখে মনে হলো যে এটি এখনো ব্যবহার করা হয়। রাসের সময় রাধা কৃষ্ণকে নিয়ে আসে। আর এটি একটি কালী মন্দির, সামনে হাড়িকাঠটা দেখলেই বুঝতে পারবেন। শুনলাম যে এখন রাজার যারা বংশধর আছেন, তারা এই কালী পুজোর সময় এই গ্রামে আসেন। এই একটি মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ চোখে পড়লো, বাকি মন্দিরগুলো কিন্তু ফাঁকা, ওর ভেতরে কিচ্ছু নেই। ভাবতে অবাক লাগে যে আমাদেরই অবহেলায় এবং অজ্ঞতায় এইসব অপূর্ব পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? একরাশ হতাশা ছাড়া আর কিছুই নয়। আমি বেশ কিছু বছর আগে একবার বিষ্ণুপুরে গেছিলাম, গিয়ে দেখেছিলাম যে সেখানকার কিছু মন্দির যেগুলো প্রায় ভেঙে গেছে, সেগুলো সংস্কারের কাজ চলছে। জানি না সেগুলো এই ধরনের সংস্কার কি না, একবার গিয়ে দেখার খুব ইচ্ছে আছে। এই দেখুন, এখানকার যে প্যানেলগুলো সমস্ত ফাঁকা, এর মধ্যে কিন্তু আগে টেরাকোটার কারুকাজ ছিল, সংস্কারের ফলে সেগুলো উধাও হয়ে গেছে। আমরা তো এখন অর্থনৈতিক দিক থেকে বা কারিগরির দিক থেকে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু কখনো কি আমাদের মনে হয়েছে
মন্দিরময় এরকম একটি জনপদ করে তোলার, অথচ সেটাকে হারানোর সমস্ত রকম তোড়জোড় আমরা খুব ক্ষিপ্রতার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে করে যাচ্ছি। যাই হোক, একটু ভারাক্রান্ত মন নিয়ে আবার ফিরে চললাম আমাদের রিসর্টের দিকে, কারণ আমাদের প্রত্যেকেরই বেশ খিদে পেয়ে গেছে। গাড়িতে যেতে যেতে আমরা সমস্ত খাবারের অর্ডারগুলো দিয়ে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। লাঞ্চের পর আমরা তৈরি হচ্ছিলাম আমাদের নৌকা ভ্রমণের জন্য। সুস্মিতা, আমি, তাতাই আর তিন্নি, আমরা 4 জন যাব, বাকিরা কেউ যাবে না। বুবুর সিঁড়ি দিয়ে ওঠানামা একটু অসুবিধে আছে, কারণ ওখানে গেলে পরে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে। ইলাদি তো যাবেনই না, আর ববিও যাবে না। যাই হোক, এখন সূর্যোদয় অস্তাচলে, ঠিক এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। যাওয়া যাক বোট রাইডে, চলুন আমাদের সঙ্গে। না 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 একদম भी नहीं देगा সেট হয়ে গেল আমাদের দেখা হলো না। সবাই লাইফ জ্যাকেট পরে বোটে বসে যার যার মতো ক্যামেরা সেট করে নিচ্ছিলাম, আর শুরু হলো আমাদের জলবিহার। তবে অসুবিধাটা কি, যে উপভোগ আমরা করছিলাম, কিন্তু যেহেতু সন্ধ্যে হয়ে আসছিল আর হাওয়ার বেগও বাড়ছিল, আর সেই সময় জলের ছিটে, তো রেস্টটা পুরো সুন্দর ছিল সেটা বলতে পারবো না। তখন মনে হচ্ছিল যে দিনের বেলা করলেই ভালো হতো। ইনি হচ্ছেন আমাদের এই বোটের ড্রাইভার অর্থাৎ চালক, যিনি আমাদের ঘুরিয়ে দেখাবেন। আমরা সোজা এখান থেকে যাত্রা শুরু করে আমরা গেছিলাম একটা দ্বীপের কাছে। সেখান থেকে ব্যারেজের কিছুটা আগে, যেখান থেকে খুব সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যাচ্ছিল, কিন্তু এত দূরে যাচ্ছিল যখন ক্যামেরা রাখাটাই একটা দুষ্কর কাজ হয়ে দাঁড়িয়েছিল সেই সঙ্গে জলের ছিটে। সে যাই হোক, তারপর আমাদের ইকো কটেজের একটা ভিউ দেখিয়ে আমাদের জলবিহার সেদিনকের মতো শেষ হলো। আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একটা আবেদন রইল। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে সেটা যদি কমেন্টসের মাধ্যমে একটু জানান, অর্থাৎ ভালো দুটো দিকে, তাহলে ভবিষ্যতে যখন কোনো ভিডিও আপনাদের জন্য বানাবো, তখন হয়তো সেগুলোকে শুনতে নেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে জীবনের অন্য একটা গল্প। तो आप लोग ही बना इसका खाना वाना बोलेंगे तो देख सूर्य पहाड़টা কেমন সূর্যটা কেমন পাহাড়ে হ্যাঁ